আজকের আমার এই ভিডিওটা হলো সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম আমাদের কালকেই বেরিয়ে গেছিলো। তো সেটা কিন্তু 12 পাতার ফর্ম ছিল, যেটা সম্পর্কিত কোনো ভিডিও আমি তৈরি করিনি। মানে আজকে ভেবেছিলাম সেই সম্পর্কিত একটা ভিডিও তৈরি করব, কিন্তু দেখা যাচ্ছে যে আজকেও কিন্তু ফর্মের মধ্যে কিছু পরিবর্তন দেখা গেছে। মানে কালকে ফর্ম বেরোনোর পরও কালকে মানে ট্রায়াল পিরিয়ড ছিল হয়তো, তো আজকেও কিন্তু ফর্মটার মধ্যে একটা পরিবর্তন দেখা গেছে। মানে ফর্মটা কালকে 12 পাতার ছিল, তো আজকে সেটা 13 পাতায় পরিণত হয়েছে। তো আমরা সোশ্যাল সিকিউরিটি যে আমাদের যে মানে মেন যেটা পেজ আছে, যেটাকে বলা হয় আপনার কি বলে সরকারি যে প্রকল্পের যে পেজ, সেখান থেকে আমরা এখানে এটা পেয়েছি। তো আপনারা অন্নপূর্ণা যোজনা পোর্টাল লিখেও এটাকে সার্চ করতে পারবেন। এখান থেকে আপনারা ফর্মটা পেয়ে যাবেন। তো এখানে ডাউনলোডে দেখুন সব রকমেরই অপশান দেওয়া আছে। এই যে এখানে দেখুন ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম ইংলিশ, মানে কারোর যদি বাংলা করতে অসুবিধা হয় তো তারা ইংলিশে ফর্মটা নিতে পারে। আবার কেউ যারা বাংলাতে করতে চাইছে তো তারা বাংলাতেও করতে পারবে, আবার হিন্দিতেও পাওয়া যাচ্ছে কিন্তু ফর্মটা। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি বাংলাতেই সবাই করার চেষ্টা করব। তো বাংলার ফর্মটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এবার এই ফর্মটা আমরা কিভাবে ফিল আপ করবো সেই সম্পর্কিত একটা ধারণা আপনাদেরকে আমি দেব। আপনাদের যার যেটা দরকারি মনে হবে এবং যেটা মানে খুবই দরকারি সেগুলোরও একটা আমি ডেটা মানে দিয়ে রাখবো, যে কোনটা দরকারি নয়। তো সেই সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে জানাবো, যে কোনটা সবথেকে ভালো হবে এবং কোনটা ভালো হবে না, সেই সম্পর্কিত একটা ডেটা আপনাদেরকে আমি দিয়ে রাখবো। তো সেক্ষেত্রে দেখুন, এখানে প্রথমে আমি ফর্মটা নিয়ে একটা বিশ্লেষণ দিই, যে যেটা আজকে ফর্মের মধ্যে চেঞ্জ হয়েছে। কালকে দেখুন এখানে ফর্মটা যেটা ছিল সেটা ছিল 12 পাতার, এই জায়গাটাতে এখন সেই ফর্মটা 13 পাতা শো করছে। তার মানে ফর্মটার মধ্যে কিছু পরিবর্তন এসেছে। এবার পরিবর্তন কোন জায়গাটাতে এসেছে সেটা আমরা আগে দেখে নিই। পরিবর্তন এসেছে দেখুন এই জায়গাটাতে। আরেকটু নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করব, আরেকটু নিচের দিকে গিয়ে আমরা পরিবর্তনটা দেখতে পাবো, কোথায় পরিবর্তনটা হয়েছে। এই যে দেখুন এই জায়গাটাতে একটা পরিবর্তন এসেছে, এই যে এইখানটায় দেখুন। এই ফর্মটা কালকেও ছিল, যে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন। তো হ্যাঁ, যদি ধরুন পেয়ে থাকেন, মানে পরিবারের প্রধান পাচ্ছে কিনা সেটা জানতে চাইছে। মানে আপনি যে লক্ষ্মীর ভাণ্ডারের অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্মটা ফিল আপ করবেন, সেটা আপনার মানে ধরুন বাড়ির কোনো মহিলা, সে যদি পরিবারের প্রধান হয় তো ঠিক আছে, সেটা হ্যাঁ করে দিতে পারেন। আর যদি ধরুন প্রকল্পে ধরুন অনেকেরই বেশিরভাগেরই বাড়িতে বাবা বা হাজবেন্ড তারা হয়ে থাকে, মানে যেটাকে বলা হয় বাড়ির প্রধান। তো সেক্ষেত্রে সে যদি কোনো প্রকল্পের পেয়ে থাকে তো সেটা আপনারা এখানে হ্যাঁ করতে পারেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে না করতে হবে। এবার ব্যাপার হচ্ছে যে এখানে অনেকগুলো অপশান দিয়েছে, এখানে লিখেছে প্রকল্পের নাম চেয়েছে, এবং আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে কি আপনি এর থেকে প্রত্যাহার করতে চান। এবার ব্যাপার হচ্ছে প্রকল্পের নাম। এবার এখানে প্রকল্পের নামটা লিখতে হবে, 1 2 3 4 5 করে দেওয়া আছে। এখানে আপনি যদি ধরুন বৃদ্ধ পেনশন পান, কি সাথী পান, বা আরও কিছু আপনি পেয়ে থাকেন, তো সেই প্রকল্পগুলো থেকে কি আপনি নিজেকে বের করে নিতে চান। তো এই জায়গাটা খুবই একটা ভাইটাল জায়গা এবং ইম্পর্ট্যান্ট জায়গা, যেটা কিন্তু আপনারা ফিল আপ করবেন না। যদি কেউ পেয়ে থাকেন, যে ধরুন কেউ ধরুন যুবসাথীতে অ্যাপ্লাই ছিল কারুর, বা কেউ বার্ধক্য ভাতা পেয়ে থাকেন, তো তারা কিন্তু এই জায়গাটা ফর্ম ফিল আপটা করবেন না। এখানে কিন্তু সবগুলো হ্যাঁ অপশান আছে, হ্যাঁ প্রত্যাহার করতে চাই এবং প্রকল্পের নাম দিতে হবে। তো সেক্ষেত্রে ধরুন কেউ যদি কোনো প্রকল্প পেয়ে থাকে, অবশ্যই সে সেই প্রকল্প থেকে বেরোতে চাইবে না। তো সেই ক্ষেত্রে এরকমভাবেই করতে হবে। এই যে সদস্য 1, সদস্য 2 এরকম করে প্রত্যেকটা দেওয়া আছে। আবার নিচে কিন্তু হ্যাঁ না এরকমও লেখা আছে। তো না, এখানে আমরা ডাইরেক্ট না ক্লিক করব, নাগুলোতে অপশানগুলোতে ক্লিক করব। এবারে পুরো ফর্মটা কিভাবে আমরা ফিল আপ করবো সেই বিষয়ে একটা ধারণা আমি মানে একটা বাহ্যিক ধারণা আপনাদেরকে দিয়ে রাখছি। তারপরে বাকিটা আপনারা আপনাদের পৌরসভা এলাকায় বা আপনাদের যে সমস্ত পঞ্চায়েত এলাকায় যদি আপনাদেরকে ডাইরেকশন দিয়ে থাকে, তো আমার মতে বলে তাদের কাছ থেকে এই ফর্মগুলো আপনারা ফিল আপ করবেন। কারণ এই ফর্মটা অনেকটা একটা বড় পাতার ফর্ম। নিজে করতে গিয়ে বা হঠকারিতা করতে গিয়ে ভুল কোনো রকম ইনফরমেশন বা ভুলভাবে ফর্ম ফিল আপ করবেন না। তবু আমি একটা সাধারণ আইডিয়া আপনাদেরকে দিয়ে রাখছি। যেমন প্রথমে দিতে হবে প্রধানের নাম বলতে আমরা বুঝি মেনলি যে আমাদের পরিবারের কর্তা হয়, যেমন কি সেটা কোনো মহিলাও হতে পারে এবং সেটা পুরুষও হতে পারে। মহিলা বলতে ধরুন অনেকের থাকে ঠাকুমা দাদু, যারা একসঙ্গে একই পরিবারে বাস করছে। তো তাদের সেই ক্ষেত্রে হয়তো দাদু বেঁচে নেই, ঠাকুমা বেঁচে আছে, তো ঠাকুমাই কিন্তু সেই পরিবারের তখন প্রধান হয়ে যাচ্ছে। কিন্তু পরিবারটা গোটা মানে একটা এখানে অপশান আছে, নিচের দিকে একটা লেখা আছে। আমরা গোটা ফর্মটা যদি খুব ভালো করে দেখি, একদম নিচে গিয়ে আমরা দেখতে পাবো একটা জায়গা খুব ভালোভাবে বোঝানো আছে, যে
এই যে দ্রষ্টব্যটা পড়ব, দেখুন পরিবার বলতে এমন এক দল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘরে খাবার গ্রহণ করেন। মানে বলতে চাইছে একটা সংসার তখনই তৈরি হচ্ছে যখন তারা একই রান্নাঘরে খাবার গ্রহণ করছেন। এবার ধরুন আপনার বাবা মা আলাদা থাকছে এবং আপনি আলাদা সংসার পাচ্ছেন আপনার ওয়াইফকে নিয়ে, বাচ্চাকে নিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু তখন সেই সংসারটা আপনার হবে, যেহেতু আপনি একসাথে থাকছেন না। এবার হ্যাঁ, একসাথেই যদি ধরুন মা বাবা এমনকি আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফ সবাই মিলে ধরুন একটা মানে করছেন, মানে রান্না বান্না সব কিছুই, সেক্ষেত্রে তখন কিন্তু আপনার বাড়ির যে বড় মানে বয়োজ্যেষ্ঠ মানুষ সেই কিন্তু তখন হয়ে যাবে পরিবারের কর্তা। তখন তাদেরকে কাউন্ট করে এবং তাদের নাম সমেত আমাদেরকে কিন্তু এখানে লিখতে হবে। এবার পরিবারের কর্তা যদি ধরুন হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা হয়, তাহলে সেক্ষেত্রে তখন কিন্তু হাজব্যান্ডের নামটাই এখানে যাবে, মানে মেয়ে এখানে ফর্ম ফিল আপটা করছে তার হাজব্যান্ডের নামটা এখানে যাবে। এবারে তারপরে আছে জন্ম তারিখ। এবার জন্ম তারিখ যদি আমরা হিসাব মতো ধরি কার্ড দেবো, তো অবশ্যই পরিবারের প্রধান, মানে যদি আপনার হাজব্যান্ডের নাম দিয়ে থাকেন তো তার নাম, আর যদি আপনি মেনলি পরিবারের প্রধান হন তাহলে আপনারই জন্ম তারিখটা এখানে দিতে হবে। পরিবারের প্রধান কি লিঙ্গ, মানে পুরুষ মহিলা অন্যান্য, মানে আপনার পরিবারের প্রধান যে সে পুরুষ মহিলা না অন্যান্য, সেটা আপনাদেরকে মেনশন করতে হবে। এবার বলা হয়েছে পরিবারের প্রধানের আধার নাম্বার। এবারে ধরুন আপনি পরিবারের প্রধান, তো আপনার আধার নাম্বারটা এখানে দিলেন, কিন্তু যদি আপনার হাজব্যান্ড হয় বা আপনার বাবা হয়, বেশিরভাগ ধরুন কোনো মেয়ে আছে 25 বছরের ঊর্ধ্বে, যেখানে 25 বছর থেকে যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডারটা অ্যাপ্লাই করা যাবে, তো 25 বছরের অনেক মেয়েরাও থাকে যারা অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু পেতে পারে, তো সেক্ষেত্রে তার বাবার নামটা তারা দেবে। তো এবারে বলা হয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, মানে ডিজিটাল যে রেশন কার্ডগুলো হয়েছে এখন সেই পারিবারিক মানে আইডি যদি থাকে তো সেটা দেওয়া এখানে। আচ্ছা, পরিবারের সদস্য সংখ্যা শুধুমাত্র সংখ্যাই লিখতে বলা হয়েছে, কোনো রকম 2 বা 3 বা বাংলায় মানে 3 4 এরকম করে লিখবে না, একদম সংখ্যায় যদি 3 জন তো 3 জন, 2 জন তো 2 জন, 5 জন তো 5 জন। এবার ঠিকানা বলা হয়েছে স্থায়ী ঠিকানা, মানে অনেক সময় আমরা অনেক ভাড়া বাড়িতে থাকি, আমাদের বাড়ি আরেক জায়গায়, আমরা থাকি আরেক জায়গায় ভাড়াতে, সেই বাড়িগুলো কিন্তু সেইগুলো কিন্তু আপনার স্থায়ী ঠিকানা হচ্ছে না। এবার যদি আপনি ভাড়া বাড়িতেই কন্টিনিউ থাকছেন, আপনার কোনো বাড়ি ঘর নেই, সেক্ষেত্রে তখন আপনার ওইটাকে স্থায়ী ঠিকানা, মানে আপনি মেনলি স্থায়ী ঠিকানা বলতে আমরা বুঝি যে আমাদের আধার কার্ড, ভোটার কার্ড অ্যান্ড যেগুলো আমাদের মানে সরকারি যে কার্ডগুলো দেওয়া হয় সেইগুলোকেই বোঝানো হয়েছে। এবার যোগাযোগ নাম্বার বলা হয়েছে বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার, মানে ধরুন আপনি আপনার হাজব্যান্ডের নাম্বার দিচ্ছেন, মানে নাম দিচ্ছেন প্রধান হিসাবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক করা নাম্বার এখানে দিলে হবে না, এখানে কিন্তু যোগাযোগের জন্য তখন কিন্তু আপনার ওই হাজব্যান্ডেরই নামটা দিতে হবে। আর আপনি যদি পরিবারের প্রধান হন তাহলে কিন্তু তখন আপনার নাম্বারটা এখানে দিতে পারবেন, কিন্তু ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে, ঠিক আছে, মানে মানে আধার নম্বর সংযুক্ত মোবাইল নাম্বার, মানে আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক করা আছে সেরকম কোনো নাম্বার, ঠিক আছে, এখানে ডিবিটি কিন্তু মেনশন করেনি। তো আধার নম্বর সংযুক্ত মোবাইল নাম্বার বলতে বোঝাচ্ছে যেটা আমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে এরকম। এবারে বলা হয়েছে যে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার নম্বর পরিবারের সকল সদস্যদের। এবারে আপনার ধরুন 3 জন আপনারা মেম্বার, ঠিক আছে, এই যেমন সদস্য 1, সদস্য 2, 3 মানে করে 2 3 4 5 অবধি আছে, ঠিক আছে। তো এবার ধরুন আপনার হাজব্যান্ড পরিবারের প্রধান, তো প্রধানের নাম, তার জন্ম তারিখ, তার লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, ঠিক আছে, সেটা লিখতে হবে এবং আধার নাম্বারটা লিখতে হবে। সম্পর্কটা এখানে লিখতে হবে এই যে ফাঁকা জায়গাটাতে। সম্পর্ক যদি ধরুন আপনি আপনার স্বামীর নাম দেন, তো তার সাথে আপনার কিসের সম্পর্ক, স্বামী স্ত্রী বা যাই হোক একটা লিখে আধার নাম্বার লিখতে হবে। সদস্য নাম্বার 2-এ কিন্তু আপনাকে আপনার নাম লিখতে হবে যদি আপনার হাজব্যান্ড ওয়াইফ এবং আপনার বাচ্চারা থাকে সেই ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে সদস্য নম্বর 2 তখন আপনি হবেন, কিন্তু যদি ধরুন আপনার শ্বশুর মশাই থাকে, তারপর আপনার হাজব্যান্ডের নাম বা আপনার আরও বাড়িতে সবাই একসাথে মিলেমিশে রান্না করছেন থাকছেন, তখন কিন্তু সেই বুঝে আপনাদেরকে এই ফিল আপটা করতে হবে। এবারে বলা হয়েছে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, এই সাইডে লেখা আছে। তো এখানে অন্নপূর্ণা যোজনার জন্য অবশ্যই হ্যাঁ করবেন এগুলো সবই। আচ্ছা, এইটা বয়স 5 বছরের কম হলে আধার না চিহ্নিত করুন, মানে যদি ধরুন অনেক সময় কি হয় যে ধরুন আপনার বাড়িতে বাচ্চা আছে তার বয়স 5 বছরের নিচে, তো সেই ক্ষেত্রে কিন্তু তখন আপনাকে তার নামটাও কিন্তু এখানে মেনশন করতে হবে। মানে আপনার ধরুন বাচ্চা আছে, আপনি আছেন, আপনার হাজব্যান্ড আছে, আপনার বাচ্চা আছে, তো তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, তার সঙ্গে আপনার সম্পর্ক, কিন্তু তার আধার নাম্বার নেই, 5 বছরের নিচে, তো আধার নম্বর নেই, তখন এখানে এনে না লিখতে হবে, এরকম ব্যাপার। এবারে আছে পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের মানে আপনার যেটা সদস্য পরিবারের সবাই, তো তার ব্যাংক অ্যাকাউন্ট এবং নগদ স্থানান্তরের জন্য, নগদ অর্থ স্থানান্তরের জন্য। আচ্ছা, মানে তাদের মেনলি বলতে চাইছে যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড দিতে হবে পরিবারের প্রধানের, এবং সদস্য নাম্বার 2, সদস্য নাম্বার 3, ঠিক আছে, সেক্ষেত্রে ডিপিডি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করতে হবে।
ঠিক আছে, মানে ডিবিটি লিঙ্ক মানে যাদের দেবেন তাদেরই প্রত্যেকের কিন্তু ডিবিটি লিঙ্ক থাকতে হবে, মানে ডিবিটি লিঙ্কটা ম্যান্ডেটরি। ঠিক আছে, এবারে বলা হয়েছে এখানে সব হলো। এবার বলা হয়েছে অ্যাপিক। অ্যাপিক নাম্বার বলতে আমাদের ভোটারের যে তালিকায় যে নামটা থাকে, মানে যে নাম্বারটা থাকে, সেটা আমরা সবাই মোটামুটি আজকাল জেনে গেছি যে অ্যাপিক নাম্বার কোনটাকে বলা হয়। তো অ্যাপিক নাম্বার হচ্ছে যে, তাহলে প্রথমেই বলা হয়েছে যে আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মানে আপনাদের বাড়ির প্রধান যে, তার নামটা আগে দিতে হবে। অ্যাপিক নাম্বার, কোন অংশ নাম্বার সব দিতে হবে। তারপরে সদস্য নাম্বার 1, সদস্য নাম্বার যতজন মানে আপনার বাড়ির মেম্বার আছে সবারই এখানে অ্যাপিক নাম্বারটা আর অংশ নাম্বারটা লিখে দিতে হবে। এবারে বলা হয়েছে বিভাগ। এখানে বলা হয়েছে যে আপনি কোন জাতির, মানে তপশিলি কি, আপনি উপজাতি না অন্যান্য, না আপনার অসংরক্ষিত ইউআর যেটা হয়, তো সেই রকম আপনি যেটা হবে, মানে আপনি যদি কোনো জাতিগত অর্থভাবে দুর্বল শ্রেণীর হন, তার সংজ্ঞাপত্র আপনাকে দিতে হবে, মানে কাস্ট সার্টিফিকেট যেটাকে আমরা বলে থাকি। আচ্ছা, রেশন কার্ড, খাদ্য ভর্তুকি। রেশন কার্ড বলতে বোঝানো হয়েছে এখানে, সঠিক হলে টিক চিহ্ন দেবেন যে আপনি রেশন কার্ড আপনি মানে ইউজ করেন কি না, সেটা আপনাকে এখানে লিখতে হবে, টিক চিহ্ন দিতে বলা হয়েছে সঠিক হলে, যে রেশন কার্ড আপনার আছে কি না, মানে বাড়ির প্রধানের আছে কিনা প্রথমে দিতে হবে। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ কি না। আপনার যদি ডিজিটাল কার্ড যেগুলো এখন হয়েছে সেগুলো আছে কি না সেটাও আপনি লিখবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, মানে কোন টাইপের কার্ড আপনার আছে সেটা লিখে মেনশন করতে হবে, কার্ডে দেখে নেবেন, দিয়ে তারপরে এখানে মেনশন করবেন। পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, হ্যাঁ না। যদি রেশন নিয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, নাহলে না নিয়ে থাকলে না। এবার বলা হচ্ছে সম্পদ, মেন জায়গা যেটা সব থেকে বেশি জরুরি, মেন জায়গা হচ্ছে আমাদের বাড়ির সম্পদ। তো বাড়ির সম্পদ বলতে আমরা কি বুঝি, বাড়ির সম্পদ বলতে আপনার বাড়ির মানে যেমন জমি জায়গা বোঝাচ্ছে, বা ধরুন আপনার আরও অনেকের একসঙ্গে অনেক কিছু জমি থাকতে পারে, বা একটা জমি থাকতে পারে, তো সেটা মানে বাড়ির ধরন কেমন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, মানে আপনি যে ঘরটায় বাস করেন সেটাতে 3টের থেকে বেশি পাকা ঘর রয়েছে কিনা, সেটা যদি হয় তাহলে হ্যাঁ না এ উত্তর দেবেন। পারিবারিক জমির মালিকানা, মানে আপনার বাড়িতে পারিবারিক বলা হয়েছে, আপনার মানে জমি যে একদম ম্যান্ডেটরি সেটা নয়, পারিবারিক জমির মালিকানা মানে আপনার বাবার দেওয়া হস্তান্তরিত জমিও কিন্তু আপনারই, তো সেক্ষেত্রে কিন্তু এখানে হ্যাঁ কি না লিখবেন। আবার আচ্ছা, রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের কপি এবং আর হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি, মানে আপনি কবে, এইটার মানে হচ্ছে যে আমাদের একটা, যাদের ধরুন জমি জায়গা থাকে বা যাদের ধরুন প্রপার্টি থাকে একটা, তো তাদের কিন্তু একটা প্রত্যেক বছরের একটা কর দিতে হয় সরকারকে। সেটা হচ্ছে যেমন জমির কর বলে, যেটাকে বলা হয় খাজনা বা ট্যাক্স, যেগুলো অনেক কিছুরই ট্যাক্স কিন্তু আমাদেরকে মানে প্রদান করতে হয় একটা আমাদের বাড়িতে বাস করতে গেলে, সেটা কিছু পরিমাণ টাকা আমাদেরকে সরকারকে দিতে হয়। তো সেই মানে নতুন যে মানে এই বছর করেছেন, মানে একদম লাস্ট যেটা আপনারা করেছেন সেই লাস্টের মানে যে কাগজগুলো, সেই কাগজগুলো কিন্তু কপি জমা করতে হবে, সেই কপি কিন্তু দিতে হবে ফর্মের সাথে। এবার পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণের কত শতক, মানে কত শতক টোটাল আপনাদের জমি আছে সেটা এখানে লিখে দিতে হবে। অনেকের অনেক শতক জমি থাকতে পারে, কারোর 5, মানে একটা হিসাবে থাকে। রেজিস্ট্রেশনের নথি, সর্বশেষ আর জমির নথি। ঠিক আছে, পরিবারের সকল সদস্যেরই কিন্তু কত পরিমাণ জমি আছে যদি থাকে তাহলে সেটা কিন্তু এখানে লিখতে হবে। যানবাহন, আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, তাহলে সেখানে আমাদেরকে হ্যাঁ লিখতে হবে যদি হ্যাঁ থাকে, আর না থাকলে না। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, মানে আপনার গাড়ির কত নাম্বার সেটা লিখতে হবে, এবং রেজিস্ট্রেশন নাম্বারটাও লিখতে হবে। গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত যদি হয় তাহলে মডেল নাম্বারটা লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা। স্বাস্থ্য বিমা বলতে আমরা অনেকেই প্রাইভেটে বা সরকারি বা বেসরকারিভাবে অনেক রকমের কিন্তু স্বাস্থ্য বিমা করে থাকি। যেমন কি আমরা যেমন এতদিন স্বাস্থ্য সাথী পেয়ে এসেছি সেটা নয়, আমাদের যেমন ধরুন অনেক সময় নিজের থেকে করে থাকি, পয়সা দিয়ে আমরা অনেক সময় করে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সেটা লিখতে হবে। যদি না থাকে তো না, আর যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বিমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করো। অনেক সময় সরকারিও বিমা হয় যেগুলো থেকে আপনি টাকা রাখতে পারেন, ভবিষ্যতে আপনার চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার হয় মেনলি। যেমন ধরুন অনেক সরকারি জব করলেও কিন্তু তারা বিমা পায় একটা, আবার নিজের থেকে করে থাকে। আবার বেসরকারি মানে এখন যেগুলো বেরিয়েছে, যে বেসরকারি মানে যেগুলোকে ইন্স্যুরেন্স বলি আমরা, মানে আমরা যখন হসপিটালে বা যেখানে ভর্তি হয় সেখানে কিন্তু আমরা বেসরকারি এই কাজগুলো মানে চিকিৎসার জন্য ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে আমরা এটাকে তখন মানে যদি হ্যাঁ হয় তাহলে সেটা এখানে মেনশন করে দেবো। আচ্ছা, বাড়ির ধরুন কোনো বড় মানে বলতে চাইছি বাড়ির যে হেড, মানে আমার বাড়ির যে যার নাম আমি হেড হিসাবে দিচ্ছি, তো সে কোনো সরকারি বা বেসরকারি বিমার অংশ বা প্রিমিয়ামের বিবরণ যদি নিয়ে থাকে তো সেই ক্ষেত্রে সেটা লিখতে হবে। বা সদস্য 1, সদস্য 2 সব পরপর দেওয়া আছে, যেগুলো যে
কেউ মানে কোনো বাড়ির কোনো সদস্যই মানে বাড়ির যারা আমরা ধরুন একটা পরিবার, সেই পরিবারে যদি 5 জন লোক হয় তো 5 জনের মধ্যে কারোরই যদি বিমা থাকে তো সেইটা মেনশন করে দিতে হবে যে কার আছে। আচ্ছা, আয় পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, যেমন প্যান পি ট্যাক্স? হ্যাঁ না, মানে প্যান ট্যাক্স বলতে বোঝায় ধরুন আমরা অনেক জায়গা থেকে টাকা পয়সা নিয়ে থাকি যেখানে আমরা জব করছি, বা ধরুন আপনার কোথাও থেকে কত ট্রানজাকশন হচ্ছে, প্যান কার্ডটা কিন্তু সব জায়গায় এখন ম্যান্ডেটারি হয়ে গেছে। তো আয়কর ট্যাক্স যখনই কাটছে মানে আমাদের কিন্তু মানে ধরুন আমরা কোথাও বিদেশ বিদেশ থেকে টাকা নিচ্ছি, যারা ধরুন এই ধরুন কোনো ফ্রিল্যান্সিংয়ের টাকা নিচ্ছে বা আদার্স কিছু ধরুন বাইরের দেশ থেকে আমরা যে টাকাটা নিচ্ছি বা আয় প্রদান করছি বা নিজের যে পেমেন্ট পাচ্ছি, স্যালারি যেটাকে বলা হয়, সেইখান থেকে যদি আমরা কোনো ট্যাক্স পে করে থাকি সেই ক্ষেত্রে হ্যাঁ করব, যদি আমরা কোনো রকমই এরকম ট্যাক্স পে না করে থাকি তাহলে না করব। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, হ্যাঁ যদি হ্যাঁ হয় তাহলে তার প্যান কার্ডের নাম্বার উল্লেখ করুন, আর না হলে কিছু করতে হবে না। আচ্ছা, প্রথমেই পরিবারের হেড যে তার নাম এবং তার প্যান কার্ডের নাম্বার দিতে হবে। সদস্য নাম মানে 1, মানে ধরুন আপনার হাজব্যান্ডের নাম দিলেন, আপনি সদস্য নাম্বার 1 হয়ে যাবেন তখন, মানে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছেন কিন্তু আপনি তখন সদস্য নাম্বার 1 হয়ে যাবেন। সদস্য নাম্বার 2, 3 যেমন যার যেমন পরিবারে থাকবে সে সেরকমভাবে নামটা দিতে হবে, এখানে একদম 5 অবধি দেওয়া আছে। কর্মসংস্থানের ধরন, এবার বলতে চাইছি যে আপনি কি ধরনের কাজ করেন। কাজ বলতে সরকারি ক্ষেত্রে করেন না বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, বা অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক ইত্যাদি। মানে অসংগঠিত ক্ষেত্র, ব্যবসা তো একটা অসংগঠিত ক্ষেত্রে ধরুন সেখানে তো কোনো একদম মানে ফিক্সড একটা আর্নিং আসে না, ওঠানামা হতে থাকে। তারপরে আংশিক সময়ের জন্য মানে পার্ট টাইম, আমরা অনেকেই ধরুন ঘরে বসে পার্ট টাইম জব করছি বা কোথাও কিছু দিনের জন্য আমরা পার্ট টাইম জব করছি, তো সেটা আমাদের কে মেনশন করতে হবে যে আমরা যদি সরকারি ক্ষেত্রে জব করি তাহলে সরকারি ক্ষেত্র, বেসরকারিতে বেসরকারি, সংগঠিত ক্ষেত্রে সংগঠিত, আংশিক সময় মানে পার্ট টাইম করছি তো মানে। তারপরে অসংগঠিত ক্ষেত্রে যেমন কারিগর, শিল্পী, কৃষক, মানে অসংগঠিত বলতে এগুলোর কোনো কিন্তু মানে পার্টিকুলার মানে যেমন পার্ট টাইম টাইপেরই একরকম। অনেক সময় কারিগরের ধরুন কাজ জানে কিছু, তো যখন কাজ পেলো তখন করলো, শিল্পীরাও তাই যখন কাজ পেলো তখন করলো, কৃষকদেরও তাই একটা মানে কিছু দিনের জন্য কাজ করে। পরিযায়ী শ্রমিক যদি হন তো আপনি পরিযায়ী শ্রমিকটা আপনি ক্লিক করতে পারেন, বেকার হলে বেকার, বা অন্যান্য হলে অন্যান্যতে ঠিক করতে পারেন। আরও কিছু যদি আর মানে এইগুলোর মধ্যে যদি আপনার কিছু মনে হচ্ছে যে না এগুলো আমাদের নয় তো অন্যান্যটা করতে পারেন। এবারে সদস্য নম্বর 1, সদস্য নম্বর 1 বলতে আপনি ধরুন এটা পরিবারের কর্তার দিলেন, মানে আপনার বাড়ির যে হেড সেটা আপনি নিজেও হতে পারেন। আপনার সদস্য নাম্বার 1 বলতে এবারে যদি ধরুন আপনার পরিবারের কর্তার আপনার হাজব্যান্ড হলো, আপনার হাজব্যান্ড বা বাবা যার নাম দিলেন সদস্য নাম্বার 1, তখন কিন্তু আপনি হয়ে যাচ্ছেন, ঠিক আছে। এবার সেই ক্ষেত্রে যারা মেয়ে হয় ধরুন মেয়েদের ক্ষেত্রে সদস্য নাম্বার 2 তখন কিন্তু মা হয়ে যাচ্ছে, মানে পরিবারের প্রধান তখন বাবা, যদি মা থাকেন মা, সদস্য নাম্বার 1। আর যদি সদস্য নাম্বার 3-এ আপনি হন মেয়ে তাহলে কিন্তু সদস্য নাম্বার মানে 2-এ তখন আপনি হয়ে যাচ্ছেন। আর যদি আপনার দিদি ভাই বোন থাকে তারাও তখন এই তালিকায় অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে। এরকম করে 5 জনের নাম দেওয়া যাবে। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। শিক্ষিত বলতে পড়াশোনা মাধ্যমিক পাস জানাটাকে মোটামুটি শিক্ষিতর আওতায় আনা যায়। তো যদি মাধ্যমিক পাস ধরুন হলো আপনার বাড়ির যে হেড, তো তার আপনি এখানে সেটা লিখবেন যে শিক্ষিত কজন আর অশিক্ষিত কজন, বাড়ির হেড নয়, মানে যদি শিক্ষিত ধরুন 3 জন তো শিক্ষিত প্রাপ্তবয়স্ক 3 জন, অশিক্ষিত মানে মাধ্যমিক পাস করেনি এরকম আছে তো তারা হচ্ছে আপনার, সেখানে আপনারা মানে কতজন হচ্ছে সেটা মেনশন করবেন। এবারে পরিবারের প্রধান হচ্ছে মানে আপনার যে যার নাম আপনি প্রধান হিসেবে দিচ্ছেন তিনি শিক্ষিত না অশিক্ষিত, তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, যদি শিক্ষিত হয় তখন তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাটা লিখবেন। অশিক্ষিত হলেও কিন্তু তার সর্বোচ্চ কিছু মানে যদি 1-এও পড়ে তো 1 অবধি পড়েছে, 4 অবধি পড়েছে, 4 ক্লাস 4 এরকমভাবে সংখ্যাটা মেনশন করবেন। তারপরে ধরুন এখানে দেখুন পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন, মানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কিন্তু প্রদান করতে হবে, তাদের শিক্ষিতদের বলা হয়েছে, মানে অশিক্ষিত হলে কিছু লেখার দরকার নেই। এবার শিক্ষিত হলে পরে তখন আপনি কতদূর পড়াশোনা করেছেন, ধরুন আপনার পরিবারের যে প্রধান সে হয়তো মানে শিক্ষিত, তো সে ধরুন মাধ্যমিক পাস করেছে কি এইচএস পাস করেছে কি গ্র্যাজুয়েশন করেছে সেটা আপনাকে এখানে মেনশন করে দিতে হবে। আবার সদস্য 1 মানে আপনি ধরুন আপনার হাজব্যান্ড তার ওয়াইফের ধরুন লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লাই করছেন, তো সেক্ষেত্রে সদস্য 1ও শিক্ষিত যদি হয় বা অশিক্ষিত হয় তো সেটা এখানে যদি অশিক্ষিত হয় তাহলে কিন্তু কোনো কিছু লেখার দরকার নেই যে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত, তখন কিন্তু অশিক্ষিত ঠিক করলেই হবে। আচ্ছা, এরকম করে পরিবারের যদি যেমন সংখ্যার মানুষ থাকবে সেইভাবে ফিল আপ করতে হবে 5 অবধি। যদি 1জন 2জন থাকে তো 1জন 2জন ফিল আপ করলেই হবে। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা ও পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, এটা হচ্ছে ব্যাপার হচ্ছে যে যারা ধরুন সাংবিধানিক পদ মানে ধরুন এই যে আমাদের নেতা মন্ত্রী যারা বা ধরুন সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় মানে কোনো পঞ্চায়েত কর্মীও সে হতে হোক না কেন,
বা কোনো রকম মানে সরকারি যে সংস্থা যে মানে রাজনৈতিক দিকে থেকে যে কাজগুলো হচ্ছে বা পৌরসভা রিলেটেড বা পঞ্চায়েত রিলেটেড, মন্ত্রী যারা বিধায়ক, এগুলো তো আমরা মোটামুটি সবাই এই সম্পর্কে মোটামুটি একটা ধারণা জানি। তো সেই ক্ষেত্রে তারা যদি হয় তারা কিন্তু এখানে হ্যাঁ লিখবে যদি হয়, আর যদি না হয় তাহলে তিনি কোন পদে রয়েছেন এবং তার সদস্য নাম্বার কত সেটা লিখে দিতে হবে। প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন স্বঘোষণা, মানে এটা যদি থাকে তাহলে জমা দিন, লুকিয়ে চাবিয়ে কিছু করা যাবে না। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, মানে যদি আপনার বাড়িতে আপনার হাজব্যান্ডের নাম দেন বা আপনার যদি অনেক সময় হতে পারে যে আপনি আপনার শ্বশুরমশাইয়ের নাম দিলেন, তারপরে আপনার ধরুন হাজব্যান্ডের নাম দিলেন, তারপরে ওয়াইফ মানে যে পাবে অন্নপূর্ণা ভাণ্ডারটা তার নাম দিলেন। তো সেক্ষেত্রে সেহেতু আপনার শ্বশুরমশাই বা আপনার শাশুড়ি মা যদি পেনশন পেয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে হ্যাঁ নাটা সেইভাবে লিখতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে পেনশনের স্লিপ সংযুক্ত করুন, মানে পেনশনের যে লাস্ট স্লিপটা সেটা সংযুক্ত করতে হবে, মানে আপনাকে ফর্মের সাথে ওটাও অ্যাটাচ করে দিতে হবে। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত হয়, এবার জিএসটি যদি হ্যাঁ হয় জিএসটি নাম্বারটা দিতে হবে। মানে ধরুন আপনার বাড়িতে কেউ ব্যবসা করে, জিএসটির ক্ষেত্রে অনেক সময় লাগে যে ধরুন আপনি একটা ছোটোখাটো কাপড়ের ব্যবসা করছেন, কি আপনি একটা ফুড স্টল চালাচ্ছেন, বা অনেক কিছু কারণে আপনি অনেক সময় এখন আমাদের জোম্যাটো সুইগি এসব জিনিসগুলো হয়েছে যেগুলোর ক্ষেত্রে কিন্তু জিএসটি মানে ম্যান্ডেটারি। আবার অনেকে অনলাইনে বাজার ধরুন করে, অনলাইনেও সবই এখন ব্যবসা করছে, মানে ঘরে বসে ব্যবসা করছে। তো সেক্ষেত্রে যেগুলোকে ই কমার্স বলা হয়, তো ই কমার্সেও আপনারা কিন্তু তখন করতে পারবেন, মানে জিএসটি নাম্বারটা লাগে বাইরে কোথাও কিছু পাঠাতে গেলে। তো সেক্ষেত্রে জিএসটি নাম্বারটা যদি সেরকম থাকে, যদি ঘর থেকে ব্যবসা করে খাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু তাদের জিএসটি নাম্বার যদি থাকে তাহলে জিএসটিতে হ্যাঁ লিখে এখানে নাম্বারটা লিখে দিতে হবে, মানে এই জায়গাটাতে নাম্বারটা লিখতে হবে। আর যদি ধরুন না হয় তাহলে পরে তো নাই করে আর কিছু লেখার দরকার নেই। আচ্ছা, পরিবারের মোট বার্ষিক আয়, বার্ষিক আয় বলতে আপনাদের 12 মাসের কত টোটাল রোজগার হয় সেটার একটা হিসাব বার করবেন, যে আপনার এক মাসের কত খরচা পড়ে সেই রকম বুঝে আপনি গোটা বছরের একটা হিসাব তৈরি করবেন, যে আপনার সব কিছু খরচা নিয়ে কত টাকা আপনার খরচা পড়ে। অনেকের ধরুন স্থায়ী রোজগার নয়, তো তারা কিভাবে হিসাবটা বের করবেন, এটা একটা বড় ব্যাপার। তো স্থায়ী রোজগার না হলে তো তাহলে ব্যাপারটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো স্থায়ী রোজগার যারা করবেন তো তারা একটা লিখে দিতে, তাদের কাছে একটা সুবিধা আছে যে তারা লিখে দিতে পারবে। কিন্তু অনেকেরই অস্থায়ী রোজগার, যারা ধরুন ব্যবসা করে, পার্ট টাইম জব করে, বা একবারই হয়তো অনেকটা টাকা রোজগার করে নিল, সারা বছর ওই টাকাতেই তাদের চলছে, এরকম অনেকের হয়ে থাকে। তো সেক্ষেত্রে তারা কিন্তু তখন একটা মাসের খরচাটা বের করে সেইখানে অঙ্কটা এখানে বসাতে হবে আপনাদেরকে। এবারে বলা হয়েছে যে সিসিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে। এবার সিসিএ বলতে, যারা সিসিএ বলতে আপনারা জানেন যে যে সমস্ত মানে যাদেরকে এসআইআর থেকে নাম অনেকের বাদ পড়ে গেছিলো, তারা আবার সিসিএ ফর্ম ফিল আপ করেছিল তাদের মানে সঠিকভাবে নিজেদেরকে মানে প্রতিষ্ঠা করার জন্য, যে না আমরাই ভারতীয়। তো সেক্ষেত্রে তারা সিসিএ ফর্ম জমা করেছে, তাদের যেহেতু নিজস্ব মানে বলার মতন অবস্থা আছে যে না আমরা ভারতীয় নই, এটা জিনিসটা মানে তারা বলতে চাইছে না। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এই সিসিএ ফর্মটা তখন ফিল আপ করেছে। তো তাদের সেইখানতে মানে যা যা প্রধান প্রযোজ্য নয় আবেদন করা হয়েছে, যদি হয় তাহলে আবেদন নাম্বারটা কি, মানে সিসিএর মানে যদি ধরুন পরিবারের প্রধানের সিসিএ করা হয়েছে তো তার সমস্ত কিছু ডিটেলস দেবেন। তারপর পরিবারের সদস্যদের সংখ্যাও যদি নাম বাদ গিয়ে থাকে তো তাদের যার যার নাম বাদ গেছে বা যারা সিসিএতে ফর্ম আবেদন করেছে তারা কিন্তু এখানে সেই সমস্ত ডিটেলসটা দিতে হবে। এখানেও 5টা করে দেওয়া আছে। এবারে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড, তারপরে শিল্প ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড এরকম টাইপের স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যে সমস্ত কিছু যদি থাকে তাহলে পরিবারের প্রধানের সঙ্গে আরও বাড়ির যাদের যাদের নাম আছে সবারই লিখতে হবে। যদি দুজনের থাকে দুজনের, 5 জনের থাকলে 5 জনের। আচ্ছা, যদি এসআইআর 26-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, মানে যদি আপনার নাম বাদ পড়ে থাকে, হ্যাঁ যদি হ্যাঁ যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ, ঠিক আছে, প্রযোজ্য নয় পরিবারের প্রধান, ঠিক আছে, এখানে না, এগুলো আপনারা একটা ফিল আপ করে দেবেন যে না কিছু নাই বাদ পড়েনি বা সেটা লিখে দিতে হবে। যার যার নাম বাদ পড়েনি সেটা লিখে দেবেন। সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এবার বলা হয়েছে যে ধরুন আপনার ধরুন দুটো বাচ্চা, তো দুটো বাচ্চার নাম, কোন স্কুলে পড়ে, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম, ধরন কি, সরকারি সাহায্যপ্রাপ্ত সেটাও লিখে দেবেন। স্পন্সর্ড বিদ্যালয়, বেসরকারি বিদ্যালয়, স্বীকৃত মর্যাদা। এবার সরকারি বলা হচ্ছে, যেমন আমরা জানি সরকারি স্কুল কোনগুলোকে বলে, সরকারি সাহায্যপ্রাপ্ত মানে অনেক স্কুলই আছে যেগুলো হয়তো মানে কি বলবো প্রাইভেটেই চালাচ্ছে কিন্তু সরকারি বোর্ডটা ইউজ করছে। তারপরে স্পন্সর্ড বিদ্যালয় মানে অনেক সময় যেটা ওই একই টাইপের, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং স্পন্সর্ড বিদ্যালয় মানে হচ্ছে একই টাইপের, অনেকটা মানে বোর্ডটা ইউজ করছে এরকম টাইপের। আর স্পন্সার্ড করে অনেকে, সেই টাইপেরও বিদ্যালয় কিছু থাকে, মানে যারা টাকা পয়সা ধরুন স্পন্সার করে বিদ্যালয় চালাচ্ছে কিন্তু মানে বোর্ডটা ইউজ করছে।
ঠিক আছে। আর বেসরকারি বিদ্যালয় মানে তো আমরা জানি ইংলিশ মিডিয়াম যেটাকে বোঝায়। আর স্বীকৃত মাদ্রাজা, অন্যান্য মাদ্রাজা সমস্ত কিছু যেটা আপনার হবে সেটা আপনি এখানে ফিল আপ করবেন। এবার সদস্য যতগুলো বাচ্চা থাকবে, যে মানে মোটামুটি 5টা বাচ্চা এখানেও দেওয়া হয়েছে, এখানেও 5টা, শিশুর ধরন এবং শিশু সংখ্যা পরিষ্কার করে সমস্ত কিছু লিখে দেবেন। এবারে আছে 2 নম্বরে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা বলতে এখানে বোঝানো হয়েছে যে দেখুন, আপনাকে বলা হয়েছে যে শিশু কজন। প্রথমে শিশু সদস্য যদি একটা আপনার বাচ্চা, তাহলে হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ডের আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ, সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে জানাতে হবে। সেটা এখানে হ্যাঁ টিকাকরণ করা হয়নি, কেন হয়নি সেটার কিন্তু ডিটেলস আপনাদেরকে দিতে হবে। আর আপনারা যদি টিকাকরণ করে থাকেন তাহলে সেটার একটা কার্ড হয়, আমরা টিকাকরণের কার্ড জানি, সেই কার্ডটা আমরা প্রোভাইড করব জেরক্স করে। ঠিক আছে, সেখানে এটা হচ্ছে আবার সেমভাবে যদি আপনার দুটো বাচ্চা থাকে তো সেমভাবে যদি করা হয়ে থাকে তো সেটার আপনারা কার্ড প্রোভাইড করবেন, না করা হলে থাকে কারণটা কেন হয়নি সেটা লিখে দেবেন। আর তাছাড়া আছে এখানে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? এটা আমি আগেই আপনাদেরকে বলেছি যে কেন এটা এই জায়গাটা ফিল আপ করবেন না যদি হয়ে থাকে। ঠিক আছে, নাটাই করার চেষ্টা করবেন। আর এই জায়গাটা নতুন অ্যাড হয়েছে আজকে, বাদ দেওয়া হলে কারণ অফিসারের মানে ঘোষিত, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্মত এই ফর্মটি বা যাচাইযোগ্য। ঠিক আছে, তাহলে এই জায়গাটা একটু অনেকেই ধরুন যাদের দরকার নেই ভাবছেন, তা নেবেন না, তারা বাদ দিতে পারেন। আচ্ছা, সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত, আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা বা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। মানে আপনি যদি এখানে এই ফর্মটায়, এই 13 পাতার ফর্মে যদি যেগুলো তথ্য চাওয়া হয়েছে আপনি তার বাইরে গিয়ে মানে আপনার ভুলভাল তথ্য কিছু দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি কোনো রকম যদি সেটা ধরা পড়বে, স্বাভাবিক ধরুন চেক করতে গিয়ে ধরা পড়লে তখন কিন্তু আপনি এই সুবিধাগুলো থেকে বাদ পড়ে যাবেন, কোনো রকম হবে না। এবার এখানে সবার শেষে এখানে আপনাদেরকে একটা মানে ইয়ে করতে হবে, সাইন করতে হবে এই জায়গাটাতে। আর এই যে নিচের যে অংশটা, যেটা কিছুই করতে হবে না, এটা খালি ছেড়ে দিতে হবে। এটা আপনাকে যেখানে আপনি জমা করবেন আপনারা লিখে তারা আপনাকে ফেরত দেবে। ঠিক আছে, তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এই 13 পাতার ফর্ম, আজকে আবার ফর্মটার মধ্যে চেঞ্জেস আনা হয়েছে। কালকে ধরুন ফর্মটা যেটা বেরিয়েছিল সেটা 12 পাতার ছিল, কালকে আমি ভেবেছিলাম ওইটা নিয়েই আজকে ভিডিও করব, কিন্তু 13 পাতা আজকে আমি ফর্ম মানে ভিডিও করতে গিয়ে দেখছি যেখানে 13 পাতার ফর্ম হয়েছে। এবার 13 পাতার ফর্ম কেন হয়েছে, এই জায়গাটা নতুন অ্যাড হয়েছে ফর্মের মধ্যে, আলাদা কিছু তেমন চেঞ্জেস হয়নি। এই যে এই জায়গাটুকু, খালি এইটুকু জায়গা যে আপনি কোনো, অনেকেই ধরুন নিতে চাইছে না, অনেকেই চাইছে যে আমরা এই সমস্ত কিছু নেব না, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতো তারাও নেবে না, তো সেই ক্ষেত্রে তো এরকমভাবে। হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম যে এই ফর্মটা আবার নতুনভাবে চেঞ্জ হয়েছে, তার জন্য ভিডিওটা আমার কালকে মানে করতে গিয়েও আমার করা হয়নি, কিন্তু আজকে যখন আমি ফর্মটা ফিল আপ করবার জন্য মানে আপনাদেরকে ভিডিও বানানোর জন্য দিতে এলাম, তো তখন দেখছি যে এখানে ফর্মটার মধ্যে চেঞ্জেস এসেছে, তো সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা দেখে আপনারা অনেকটাই উপকৃত হবেন। তারপরে তাও আপনাদেরকে আমি একটা কথাই সবসময় বলবো যে সমস্ত কিছু যাচাই করে, সমস্ত কিছু জেনে তারপরেই কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করবেন। এখানে আমি সমস্ত কিছু তথ্য তুলে ধরেছি, আপনারা এটা ভালো করে দেখতে পারেন। এটাতে সমস্ত কিছু দেওয়া আছে যাতে আপনাদের সুবিধা হয়। আপনাদের কি কি লাগবে, কোনটা অতি প্রয়োজনীয় এবং কোনটা আপনাদের যদি থাকে সেটা দিতে হবে, সমস্ত কিছু একটা 13টা লিস্ট আমি করে দিয়েছি। এটা আপনারা জেরক্স করে বা আপনারা দেখে রাখতে পারেন, তাহলে আপনাদের অনেকটা সুবিধা হবে এবং আপনারা সহজেই সবটা বার করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন, আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকের মতো টাটা।